সাহিত্যাঙ্গনের উপস্থাপনায় আরও একটি নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হল দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প গ্রন্থ থেকে গৃহীত জ্ঞানচক্ষু গল্পটি। গল্পটার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বিশ্লেষণ করব। তার আগে আমাদের একটু জানা প্রয়োজন যে জ্ঞানচক্ষু বিষয়টি কি। জ্ঞানচক্ষু বলতে মূলত বোঝানো হয় জ্ঞানের চোখ উন্মোচিত হওয়া। এখন এই জ্ঞানের চোখ বিষয়টি কি? এমন কোনো একটি অভিজ্ঞতা বা এমন কোনো একটি বিষয় সম্পর্কে ধ্যান ধারণা যেটা আমাদের ভিন্ন রকমের ছিল, কিন্তু সেটা ভুল প্রমাণিত হওয়া এবং আসল সত্যিটাকে জানতে পারা, এটাকেই আমরা বলি আমাদের অন্তর্দৃষ্টি উন্মোচিত হওয়া। অর্থাৎ বহির্দৃষ্টি দিয়ে আমরা দেখতে পাচ্ছি না এমন কোনো বিষয় যদি আমরা অন্তরে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছে। অনেক সময় আমরা কিছু একটা ঘটনা আমাদের সাথে ঘটে থাকলে বলি যে আমি আর এরকম করছি না, আমার চোখ খুলে গেছে। এই যে চোখ খুলে গেছে, এই কথাটির অর্থ হলো অন্তর্দৃষ্টি উন্মোচিত হওয়া। এখানে জ্ঞানচক্ষু অন্তর্দৃষ্টির উন্মোচনকে বোঝাচ্ছে। আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এবার পুরো লাইনটা তো খুব সহজভাবে লেখা আছে, কিন্তু এখানে মার্বেল শব্দটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে মার্বেল হয়ে যাওয়া অর্থে বোঝানো হয়েছে স্থির হয়ে যাওয়াকে। এমন একটি কথা যেটা শুনে তপন বিস্মিত হয়ে গেল। অর্থাৎ এমন কিছু তপন শুনেছে যেটা সে আগে অন্যরকম ভাবত অথবা অন্যরকম জানত। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। কি শুনে তপনের চোখ মার্বেল হলো? তপনের যে নতুন মেসো, কদিন আগে যার সাথে তপনের ছোট মাসির বিয়ে হলো, সে নাকি লেখক, বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? বিষয়টি কি? তপন মনে করত যারা লেখক তারা বোধহয় সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা, তারা সাধারণ মানুষের মতো নয়। কিন্তু যখন নিজের চোখের সামনে তপন নিজের ছোট মেসোকে দেখলো এবং দেখলো যে তপনের ছোট মেসো অত্যন্ত সাধারণ মানুষ এবং তার বাবা, মেজ কাকু, ছোট কাকু, মেজ মামার মতোই একই ধরনের কাজকর্ম করে, তখন তপনের ভুলটা ভেঙে গেল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। অর্থাৎ একজন সাধারণ মানুষ বা তপনের চারিপাশে থাকা অন্যান্য পুরুষেরা ঠিক যা করে মেসোমশাইও তাই করেন, তাদের মধ্যে কোনোই তফাৎ নেই। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে। এবং তপনের বাড়ির পুরুষরা, অন্য পুরুষরা যেমন খবরের কাগজের খবর পড়ে বলে যে দেশের কিছু হবে না, মেসো সেরকম করেন এবং তারপরে সেজে গুজে ঘুরতে বেরিয়ে যান। মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তপনও ছুটিতে এসেছে, মেসোও ছুটিতে এসেছে, ফলে তপন সবসময় নিজের চোখের সামনে মেসোকে দেখতে পাচ্ছে এবং তপনের যে লেখক সম্পর্কে একটা ভুল ধারণা ছিল সেটা তখন সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি?
এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে তপন আগে মনে করতো লেখকরা একটু আলাদা মানুষ, তাই সে কখনো লেখক হওয়ার কথা ভাবেনি। কিন্তু যখন ছোট মেশোকে দেখে তপন যে ছোট মেশো অত্যন্ত সাধারণ, অন্য সকল বাড়ির পুরুষদের মতোই, তখন তপন মনে করে তাহলে তপন নিজেও তো গল্প লিখতে পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোয় বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে, রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন কাকে বলা হয়েছে, জহুরিকে, এবং বিষয়টি ব্যাখ্যা করো। বিষয়টি এরকম, তপন, আচ্ছা এখানে একটা জিনিস আমাদের বোঝার দরকার, গল্পটিতে না পরের ঘটনাকে আগে আর আগের ঘটনাকে পরে আনা হয়েছে। তো এটা পরের ঘটনা, তপনের গল্প লেখার পরে সেই গল্পটিকে তপনের হাত থেকে কেড়ে নিয়ে ছোট মাসি ছোট মেশোর কাছে নিয়ে যায়। তপন অনিচ্ছা প্রকাশ করলেও মনে মনে খুশি হয়, কারণ তপন বুঝতে পারে যে মেশো একজন লেখক। ফলে তপনের লেখাটি কতটা উৎকৃষ্ট সেটা বুঝলে কেবলমাত্র তার ছোট মেশো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। এর কিছুক্ষণ পরে ছোট মেশো তপনকে ডেকে পাঠান এবং বলেন যে তোমার গল্পটি বেশ ভালো হয়েছে, যদি একটু কারেকশন করে দেওয়া যায় তাহলে এটাকে ছাপতে দেওয়া যায়। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। তাহলে বাবু তোমার গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। তপনের মাসি বলে যে যদি একটু কারেকশন করলে ছাপিয়ে দেওয়া যায় তাহলে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, সেটাই মেশোর উপযুক্ত কাজ হবে। মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এরপরে মেশো বলে যে তার সাথে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের সম্পর্ক ভালো থাকায় সে জানা যদি ছাপতে বলে তাহলে তিনি না করতে পারবেন না, ফলে তপনের গল্প মেশো ছাপিয়ে দেবে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে, না না আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মালমশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। যখন বিকেলে চায়ের টেবিলে তপনের এই গল্প লেখার কথাটা ওঠে তখন বাড়ির সবাই ঠাট্টা করতে থাকে, কিন্তু তখন ছোট মেশো জানায় যে না, তপনের হাত এবং চোখ দুটোই আছে। কারণ তপনের সমবয়সী বাচ্চাদেরকে গল্প লিখতে দিলে যেখানে তারা মূলত খুন জখম রাজা রানী ভূতপ্রেত নিয়ে গল্প লেখে, সেখানে সেই সব বিষয়ে গল্প না লিখে তপন কি নিয়ে গল্প লিখেছে, নিজের স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। ফলে তার হাত এবং চোখ দুটোই আছে। তখন বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন, ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে রেখে জানলো সেটা, তবে আর পায় কে তপনকে। তপন আগে ভাবতো যে গল্প বোধ হয় যারা লেখে তারা সাধারণ মানুষ না, কিন্তু যখন সে বুঝতে পারলো যে গল্প সাধারণ মানুষেরাই লেখে তখন তো সেও লিখতে শুরু করলো। আর প্রথম গল্পটা যখন ছোট মেশো ছাপতে নিয়ে গেল তখন তো সে মনে করলো এবার সে সবই লিখতে পারবে। ফলে সে গল্প লেখা শুরু করলো, তাকে গল্প লেখার নেশায় পেয়ে বসলো। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আসতে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটা নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শুনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এরপরে বিয়ে বাড়িতে যে খাতাটি মা তার সাথে পাঠিয়েছিল হোম টাস্কের, সেটিতেই তপন
মেশোকে দেখে ইন্সপায়ার্ড হয়ে সিঁড়িতে বসে দুপুরবেলা যখন সবাই ঘুমোচ্ছে তখন একটি গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসিও চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিচ চাপড়ানো সুরে বলে, ও মা, এটা বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? গল্পটা লিখে তপন সবার আগে গিয়ে ছোট মাসিকেই দেখায়। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ছোট মাসিকেই কেন দেখালো? আসলে তপন যতই করুক না কেন, তপনও চাইছিল যে লেখাটা কোনোভাবে ছোট মেশোর হাতে গিয়েই পড়ুক। কারণ তপন বুঝতে পারছিল তার লেখার যে যথার্থ মূল্য সেটা যদি বিচার করতে হয় তাহলে সেটা ছোট মেশোই পারবে। ছোট মাসি তপনের লেখাটি নিয়ে ছোট মেশোর কাছে যায়। ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোস তোর মেশো মশাইকে দেখাই। কিন্তু গেলেন নিজে। অর্থাৎ সেই যে লেখাটিকে নিয়ে ছোট মাসি ছোট মেশো ছাপিয়ে দেবে বলে চলে গেল, অনেকদিন আর ফিরল না। কোথায় গল্পের সে আটোসাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এদিকে বাড়িতেই তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মেশো তো গল্পটা নিয়ে চলে গেল, কিন্তু এদিকে বাড়ির লোক সবাই তপনের লেখার এই বিষয়টিকে নিয়ে ঠাট্টা করছে। তাকে কবি, সাহিত্যিক, কথাশিল্পী নানান শব্দে আখ্যায়িত করে মজা করছে, আর বারবার বলছে, হবে তোর বাবা, তোরই হবে। অর্থাৎ তার ছোট মেশো তাকে যে কথাটি বলেছে সেটি বারবার তাকে বলছে। তবে সব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে। লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা। এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন আসে, এমন সময় ঘটল সেই ঘটনা, ঘটনাটি কি? এটি একটি প্রশ্ন আসে। ঘটনাটা কি না, এতদিন ধরে যে লেখার মানে ছাপা অক্ষরে আটোসাটো চেহারাটি দেখার জন্য তপন উদ্গ্রীব হয়ে বসেছিল বা অপেক্ষা করছিল, অবশেষে মাসি আর মেশো সেটা হাতে নিয়ে আসে। সেটিকেই বলা হয়েছে। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। তপনের মনে প্রশ্ন জাগলো, কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? যখনই হাতে সেই কপিটা দেখেছে তখন তপনের মনে প্রশ্ন জাগছে, সত্যি কি তবে তার লেখাটা ছাপানো হলো? তপন বিশ্বাসই করতে পারছে না, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এই লাইনটি দিয়েও প্রশ্ন আসে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কোনটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে ব্যাখ্যা করতে বলা হয়। এই যে তপনের লেখা গল্প সত্যি যে বইয়ে ছাপা হয়েছে এবং সেই বইটি যে লক্ষ লক্ষ ছেলের হাতে ঘুরবে, সকলে সেটিকে পড়বে, তপন সমাদৃত হবে, এই বিষয়টি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছে। সেখান থেকেই তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তপনের পুরো নাম শ্রী তপন কুমার রায় এবং তার লেখা গল্পটির নাম প্রথম দিন। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। তপনের লেখাটা এখান থেকে না গল্পটা একটা মোড় নিচ্ছে।
তপনের লেখাটা যখন প্রথমে আসে তখন সবাই সেটিকে নিয়ে খুব উৎসাহিত ছিল, বারবার সেটিকে নিয়ে পড়ে দেখছিল এবং সবাই তপনকে সমাদরও করছিল। কিন্তু যখন মেশো বলে যে একটু একটু কারেকশন করতে হয়েছে, তখন সবাই যেন কোথাও একটা ধরে নেয় যে মেশো কারেকশন না করলে লেখাটি ছাপানোর যোগ্যই ছিল না। ফলে আস্তে আস্তে সেই কথাটি বেশি ছড়িয়ে পড়ে। তবে হ্যাঁ, এখানে একমাত্র তপনের ছোট মাসি বারবারই বলছে যে নেহাত ছোট, কাঁচা বয়স, তাই অমন হয়ে থাকে, এটি কোনো বিষয় নয়। ওই কারেকশনের কথা বাবা বলেন তাই, তা নইলে ফট করে একটা লিখলত ছাপা হলো। মেজ কাকু বলেন তো ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খায়, মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মুহূর্তের কথা। উনি নিজে গিয়ে না দেরি গিয়ে আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো, ব্যাস। তপনের কৃতিত্বে প্রশ্ন জাগে যে যদি মেশো কারেকশন না করতো তাহলে তপন যা লিখেছে সেটা ছাপানো তো দূরের কথা, করে আঙুল দিয়েও ছুতো না। তপনকে অপমান করা হয় এইভাবে। তপন যেন কোথায় হারিয়ে যায় সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি তপন, বাবা তোর পেটে পেটে এত। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো আনকোড়া, তপনের অপরিচিত, এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগা গোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কিরে তোর যেটা কি বায়া ভারী হয়ে গেল? সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল? এরপর তপন যখন গল্পটিকে হাতে নিয়ে সবার সামনে পড়তে যায় তখন সে অবাক হয়ে যায় যে এ গল্প তো তার লেখা না, এ গল্পের সবটাই তো তার অপরিচিত। অর্থাৎ মেশো শুধুমাত্র যে তার গল্পটিকে কারেকশন করেছে তা নয়, আগাগোড়াই নিজে একটি গল্প লিখে সেটিকে তপনের নামে ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার যে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এখন আমরা বুঝতে পারি যে আপাতভাবে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছিল গল্পের শুরুর দিকে, যে লেখকরা অন্য জগতের জীব নয়, লেখকরা যে সাধারণ মানুষের মতন, বাড়ির অন্যান্য পুরুষদের মতন, এটা যখন তপন বুঝলো এবং তারপরে নিজেও ইন্সপায়ার্ড হয়ে মেশোর থেকে গল্প লেখার কথা ভাবলো, তখন তপনের বলা যায় যে একটি প্রাথমিকভাবে জ্ঞানচক্ষু উন্মোচন হলো, অর্থাৎ একটা সাধারণ ভুল ধারণা ভেঙে গেল। কিন্তু তপনের প্রকৃত জ্ঞানচক্ষু উন্মোচিত হলো একেবারে গল্পের শেষে এসে, যখন তপন বুঝতে পারলো যে লেখাটা ছাপার অক্ষরে প্রকাশ পাওয়ার পরে এবং সেটিকে পড়ার পরে যে আনন্দটা তার হওয়ার কথা সেটি তার হলো না, উল্টে সে অপমানিত হলো, দুঃখিত হলো। তার কাছে মনে হলো এটা জীবনের সব থেকে সুখের দিন নয়, সব থেকে দুঃখের দিন। এবং এই যে তার সিদ্ধান্ত নেওয়া যে যদি আর সে কখনো গল্প লেখে তবে সে গল্প ছাপাতে দিলে নিজে দিতে যাবে, ফলে গল্পটি ছাপা হলে হবে না হলে না হবে, কিন্তু সে কখনো নিজের গল্পের মানে গল্পের নামে অন্যর লেখা গল্প পড়বে না। আমরা বুঝতে পারি তপন পারিপার্শ্বিক পরিবেশের যে প্রতিক্রিয়া তাতে আসলে আঘাত পেয়েছে। তপনের কৃতিত্বটাকে বড় করে না দেখে বাড়ির সকলে মেশোর কারেকশন করার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে একটি কিশোর চরিত্রের আঘাত পাওয়া কিন্তু অত্যন্ত স্বাভাবিক। এবং এইভাবেই তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয় যে
এই অন্যের ছাপানো গল্প সকলের সামনে পড়া এবং অপমানিত হওয়ার থেকে দুঃখের এবং অপমানের কিছু নেই। আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী ক্লাসটি কোন বিষয়ের উপর করা যায় তোমরা কমেন্টে সেটিও আমাকে বলে দিও। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।